শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে যদি জেলেও যেতে হয় তবু আমি জেলে যাইতে প্রস্তুত। গেল কয়েকদিন আগেই এমন এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। কিন্তু এর একদিন বাদেই আন্তর্জাতিক তিনটি গুরুত্বপূর্ণ গণমাধ্যমে প্রকাশিত হলো শেখ হাসিনার বিশেষ সাক্ষাৎকার। সেসব সাক্ষাৎকারে বাংলাদেশে এখন রীতিমতো তোলপাড় চলছে, যেখানে উঠে এসেছে শেখ হাসিনার নানা বক্তব্য। বিশেষ করে জুলাই আন্দোলনে বিপুল সংখ্যক ছাত্র জনতার মৃত্যুর জন্য কোনো ক্ষমা না চেয়েই জানালেন নিজের প্রতিক্রিয়া। এদিকে শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে হলে যেন খুনের কনটেক্সট না ভুলে যায় এমন মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম। কিন্তু কেন হঠাৎ করে শেখ হাসিনার সাক্ষাৎকার নিলেন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো? তবে কি শেখ হাসিনার দেশে ফেরার পথ পরিষ্কার হচ্ছে ধীরে ধীরে? সাক্ষাৎকারে কি বলেছেন সাবেক এই রাষ্ট্রপ্রধান? শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগের মধ্যে গুরুতর একটি হলো ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে তাদের প্রাণ হরণ করা, যাকে গণহত্যার শামিল বলে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চালাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে গত 29 অক্টোবর আন্তর্জাতিক তিনটি গণমাধ্যম থেকে যখন একযোগে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হলো, তারপর থেকে দেশের রাজনীতির পালে লেগেছে নতুন হাওয়া, যে হাওয়ায় নানা সমীকরণ মেলাচ্ছেন আওয়ামী বিরোধী রাজনৈতিক শক্তিগুলো। তবে সাক্ষাৎকারে নিজের ভুল স্বীকার করা কিংবা ক্ষমা চাওয়া কোনোটাই করেনি শেখ হাসিনা। এমনকি গত বছর জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। 29 অক্টোবর একযোগে শেখ হাসিনার তিনটি সাক্ষাৎকার প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স, এএফপি এবং যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। সাক্ষাৎকারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী গণ অভ্যুত্থানের ছাত্র জনতা হত্যায় তার দায়, আসন্ন নির্বাচন, দেশে ফেরা, ট্রাইব্যুনালে তার বিচার এবং রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে লিখিত প্রশ্নের জবাব দিয়েছেন। তিনটি সাক্ষাৎকারে শেখ হাসিনা একই ভাষায় কথা বলেছেন। নিজে কোনো কিছুর দায় নেননি, কোনো কিছুর জন্যই অনুশোচনা করেননি। ছাত্র জনতার হত্যার জন্য মাঠ পর্যায়ে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়ী করেছেন। এমনকি গণ অভ্যুত্থানকে সহিংস বিদ্রোহ দাবি করে এর দমনকে সাংবিধানিক অধিকার বলেও বর্ণনা করেছেন তিনি। আবার নিজে পরপর তিনটি একতরফা নির্বাচনের আয়োজন করলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চেয়েছেন। পাশাপাশি এটিও বলেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দিতে না দিলে দেশে বিভেদ বাড়বে। তাই আগামী নির্বাচন সাংবিধানিকভাবে না হলে সেই নির্বাচন বয়কট করবে আওয়ামী লীগের লাখো কোটি কর্মী সমর্থকেরা। এদিকে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনে বলেছে, 15 বছরের বেশি সময় দেশ শাসন করা শেখ হাসিনা এখন ভারতে রয়েছেন। যখন তাকে জিজ্ঞাসা করা হয় গত বছর নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে তিনি ক্ষমা চাইবেন কিনা, তখন হাসিনা জানিয়েছেন, আমি আমাদের জাতি হিসেবে হারানো প্রতিটি সন্তান, ভাই বোন, আত্মীয় ও বন্ধুর জন্য শোক প্রকাশ করি এবং তা করতে থাকবো। সাক্ষাৎকারে শেখ হাসিনা গত বছরের বিক্ষোভ দমনের সময়কার কর্মকাণ্ডকে সমর্থন করেন, তবে তিনি কোনো ব্যক্তিগত দায় স্বীকার করেন না। তাই ওই আন্দোলন ছিল একটি সহিংস বিদ্রোহ। শেখ হাসিনার দাবি, বেশি সংখ্যক প্রাণহানির জন্য দায়ী ছিল মাঠ পর্যায়ে থাকা নিরাপত্তা বাহিনীর শৃঙ্খলা ভেঙে পড়া। তিনি আরো বলেন, একজন নেতা হিসেবে আমি অবশ্যই সামগ্রিক দায় স্বীকার করি, কিন্তু আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে আমি নিজে নিরাপত্তা বাহিনীকে জনতার উপর গুলি চালাতে বলেছিলাম, এটা ঠিক নয়। শেখ হাসিনা দাবি করেন, প্রথম দিকের হত্যাকাণ্ড নিয়ে তার সরকারই একটি স্বাধীন তদন্ত শুরু করেছিল, কিন্তু পরে তা বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। এএফপি কে দেয়া সাক্ষাৎকারে তিনি প্রায় একই কথা বলেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে শেখ হাসিনা ও তার সহযোগীদের। শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মূল পরিকল্পনাকারী উল্লেখ করা হয়েছে। এই জন্য তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডের আবেদন করা হয়েছে। অভিযোগ হচ্ছে, শেখ হাসিনা ছাত্র বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, ফলে প্রায় 1400 মানুষ নিহত হন। তবে শেখ হাসিনার দাবি, ছাত্র আন্দোলনের সময় 1400 মৃত্যুর সংখ্যাটি অতিরঞ্জিত। তার দাবি, এই সংখ্যা ট্রাইব্যুনালের প্রচারণার কাজে লাগে, কিন্তু বাস্তবে তা বাড়িয়ে বলা। তাই আগামীতে কোন দিকে যাবে আওয়ামী লীগের রাজনীতি আর কি প্রতিক্রিয়া দেখাবে আওয়ামী বিরোধী শক্তিগুলো, তা অনেকটাই স্পষ্ট হয়েছে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারে।